হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি ড্রামা এক্সপ্লেনেশন করতে চলেছি। এই ড্রামাটির নাম লাভ অফ সামার নাইট। এই ড্রামাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো শুরু করা যাক এই ড্রামার প্রথম পার্টের এক্সপ্লেনেশন। এপিসোডটি শুরু হয় কিংমেং ও সেনহুয়া নামের দুইটি বাস্কেটবল টিমের ম্যাচ দিয়ে, যেখানে কিংমেং যদিও ভালো খেলছিল, কিন্তু শেষে কিংমেংয়ের মেন প্লেয়ার চুরান বাস্কেট মিস করায় তারা ম্যাচটি হেরে যায়। টিমের কোচ হারটি মানতে না পেরে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। তখন কোচের কাছে একটি মেয়ে আসতে চাইলে সে পড়ে যায়, আর এখানে স্বপ্ন ভেঙে যায়। আমরা দেখতে পাই যে মেয়েটি স্বপ্ন দেখছে তার নাম শিয়া। শিয়া এতক্ষণ এসব স্বপ্ন দেখছিল। স্বপ্নটি বাস্তবে তার বাবার সাথে ঘটেছিল। তার বাবা মারা যাবার পর থেকে কিংম্যান দলটিও ভেঙে যায়। তারা কোনো গেম খেলে না এবং টিমের সদস্য খেলায় সক্রিয় না। শিয়া চায় পুনরায় বাস্কেট টিম তৈরি করে আগের মতো খেলতে। রাতের বেলা শিয়া হাঁটতে বের হয়। তখন সে একটি ছেলেকে বাস্কেটবল খেলতে দেখতে পায়। ছেলেটি অনেক ভালো খেলছিল, তাই শিয়া ফোন বের করে ছেলেটির খেলা ভিডিও করে এবং কিছু ছবি তুলে রাখে। ঠিক তখনই ছেলেটি তাকে দেখে ফেলে। ছেলেটি তার কাছে এসে ফোন কেড়ে নিতে চায়। তখন শিয়া বলে, অন্তত তোমার নামটা তো বলে যাও। শিয়া ছেলেটির ওপর হঠাৎ পড়ে যায়। তখন ছেলেটি বলে, তুমি কি আমাকে কিস করতে চাইছো? তখন শিয়া বলে, না, তুমি অনেক ভালো খেলো, তাই আমি তোমার খেলা দেখছিলাম, তোমার নামটা বলে যাও। কিন্তু ছেলেটি কিছু না বলেই রেগে চলে যায়। এরপর দিন সকাল সকালে শিয়া মুখে ওড়না পেঁচিয়ে ছেলেটির ছবি তোলার জন্য আসে। তখন সেখানে জেং নামের একটি ছেলেকে দেখতে পায়। জেং দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে। তখন জেং এর অর্ডার করা ডেলিভারি নিয়ে একজন ডেলিভারি বয় আসে, কিন্তু জেং ডেলিভারি রিসিভ না করে দৌড় শুরু করে। তখন ডেলিভারি করতে আসা ছেলেটিও জেং এর পেছন পেছন দৌড়াতে শুরু করে। এমনকি ছেলেটি দৌড় প্রতিযোগিতায় জিতেও যায়। সবটাই শিয়া দাঁড়িয়ে দেখছিল। পরে সে ডেলিভারি ম্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি বাস্কেটবল টিমে যোগ দেবে? শিয়ার কথা শুনে ছেলেটি বলেন না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে ছেলেটির একটি কার্ড পড়ে যায়, আর শিয়া সেই কার্ড দেখে জানতে পারে ছেলেটির নাম লিং জোয়ান, আর সে একটি ক্যাফেতে জব করে। এরপর শিয়া জেংয়ের ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করে এবং মনে মনে বলে, এই ছেলেটিও ভালো খেলে। এরপর দেখা যায় শিয়া বাস্কেটবল টিমের জন্য ক্যাম্পেইন করছে এবং সবাইকে লিফলেট বিলি করে বেড়াচ্ছে আর বলছে, তোমরা আমার বাস্কেটবল টিমে জয়েন করো। কিন্তু কেউ জয়েন করতে আগ্রহ দেখায় না। এরপর সে একটি ক্যান্টিনের কাছে যায়, কারণ সেখানে অনেক ছেলে থাকবে। কিন্তু তখন একটি ছেলে তার কাছে আসে। শিয়া খুশি হয়ে যায় এই ভেবে যে ছেলেটি হয়তো তার টিম জয়েন করবে। কিন্তু ছেলেটি এসে শিয়াকে বলে, তুমি এইভাবে ক্যান্টিনের সামনে এসে সবাইকে বাস্কেটবল টিমে জয়েন করার কথা বলতে পারো না। এ কথা শুনে শিয়ার অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই একজন প্রফেসর ক্লাস নিচ্ছিল। তিনি যাকেই প্রশ্ন করে কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারে না। সেখানে জেং নামের একটি ছেলেও আসে, কিন্তু সেও কিছু বলতে পারে না। তার পাশেই দেখা যায় সেই দিন রাতে বাস্কেটবল খেলা সেই ছেলেটিকে। প্রফেসর তাকে জিজ্ঞেস করলে এখান থেকে ছেলেটির নাম জানা যায়। তার নাম জুনিয়ে। জুনিয়ে প্রফেসরের সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। এতে প্রফেসর খুশি হয় এবং প্রশংসা করে আর সবাইকে তার থেকে শিখতে বলে। এর পরের দিন শিয়াকে বাস্কেট কোর্টে দেখা যায়। সে ভাবে কেউ তো আসবে বাস্কেট টিমে জয়েন করার জন্য। এরপর শিয়া ও তার ফ্রেন্ড টুটু মিলে ঠিক করে তারা ছেলেদের ডরমিটরিতে যাবে, কিন্তু সেখানে মেয়েদের যাওয়া বারণ বলে তাদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হয়। সেখানে গিয়ে তারা ছেলেদের জিজ্ঞেস করে বাস্কেট টিমে জয়েন করতে ইচ্ছুক কিনা। তখন সেখানে একজন ছেলের সাথে তাদের কথা হয়। ছেলেটির নাম সেন। তারা ছেলেটিকে তাদের বাস্কেট টিম জয়েন করতে বলে, কিন্তু ছেলেটি প্রথমে কিছুই বলে না। পরে সে হেসে বলে তার নাম সেন। সে বলে, আমার হাইট 186 সেন্টিমিটার। আরও জানায় সে মেডিসিন নিয়ে পড়ে। তখন টুটুও তাকে চিনতে পারে। টুটু বলে, আপনি তাহলে আগে কিংমেংয়ের ক্যাপ্টেন ছিলেন, তাই না? তখন সেন বলে, হ্যাঁ। এরপর দেখা যায় বিকেলেও শিয়া ও টুটু মিলে টেবিল বসিয়ে বাস্কেটবল টিম মেম্বার নেওয়ার জন্য ক্যাম্পেইন করছিল। তখন ওখানে চুরান আসে, তাদের ছোটবেলার বন্ধু। শিয়া ভাবে সে হয়তো আবার কিংমেং জয়েন করবে, কিন্তু চুরান জানায় সে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। শিয়া তার হাতে সুটকেস দেখে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। তখন চুরান বলে সেনহুয়াতে যাচ্ছে। এটা শুনে শিয়া খুব কষ্ট পায়, কারণ সে তাদের দলের এগেনস্ট টিমের সাথে খেলতে যাচ্ছে। আর শিয়া কিংমেং টিম নিয়ে চুরানের টিমের বিরুদ্ধে খেলে জিততে চায়। শিয়ার অনেক খারাপ লাগে, কারণ তার সব থেকে কাছের বন্ধু চলে যাচ্ছে। কিন্তু সে তেমন কিছুই বলে না।
শুধু চূড়ানকে শুভেচ্ছা জানায়। এর পরের দিন শিয়া আর টুটু মিলে আবার ছেলেদের ডরমেটরিতে যায়। তারপর তারা দুইজন দুই দিকে যায়। শিয়া একটি দরজায় নক করে, তখন তার সাথে আবার জুনিয়ের দেখা হয়। শিয়া জুনিয়াকে দেখে অনেক খুশি হয় আর বলে, তুমি আমাদের বাস্কেটবল টিমে জয়েন করবে? জুনিয়ে তখনও মানা করে দেয়। তখন শিয়া রুমের ভেতরে টেবিলে লক্ষ্য করলে দেখে জুনিয়ে পপুলার কোচের সাথে বাস্কেট খেলায় প্রশিক্ষণ নেওয়া ছবি। এসব দেখে সে বুঝতে পারে জুনিয়ে নিশ্চয় আগে কোনো টিমে খেলতো। শিয়া যখন ছবি দেখে জুনিয়েকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে এগিয়ে যায়, তখন তার পায়ের সাথে হোঁচট খেয়ে শিয়া পড়ে যায় এবং ব্যথা পায়। তখন জুনিয়ে বলে, যে মেয়ে নিজেকে সামলাতে পারে না সে টিম কিভাবে সামলাবে? তখন সেখানে একজন মহিলা কর্মী চলে আসে আর সেখানে শিয়াকে দেখে খুব রাগ করে। তখন জুনিয়ে শিয়াকে তার কাজিন বলে কোনো রকমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি অনেক রেগে যায় এবং শিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর পরের দিন আমরা দেখতে পাই শিয়েন বাস্কেট কোর্টে এসেছে আর তার সাথে লিংজোয়ানও ছিল। লিংজোয়ান এখনও জয়েন করতে চাচ্ছিল না। তখন শিয়া চ্যালেঞ্জ করে বলে, আমি বাস্কেট করতে পারলে তোমাকে টিম জয়েন করতে হবে। এ কথা শুনে জোয়ান রাজি হয়, কারণ সে ভাবে শিয়া বাস্কেট করতে পারবে না, কিন্তু শিয়া করে ফেলে। আর সেখানে লিংজোয়ানকে টিম জয়েন করতে হয়, কিন্তু লিংজোয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি এই সব জুনিয়ে দাঁড়িয়ে দেখছিল। যখন জুনিয়ে চলে যাচ্ছিল তখন শিয়া দেখে ফেলে। সে জুনিয়ের কাছে যায় আর বলে, তুমি এখানে প্লিজ আমাদের টিমে জয়েন করো। আর বলে, আমি ওই রাতে দেখেছি তুমি অনেক ভালো খেলো। তখন শিয়ার ফ্রেন্ড টুটু জিজ্ঞেস করে, তুমি জুনিয়েকে দেখেছো ওই দিন? তখন শিয়া বলে, হ্যাঁ। তারপর টুটু বলে, ও তো জুনিয়ে যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম। এখানে শিয়া জুনিয়াকে অনেক অনুরোধ করে। তখন সেখানে চূড়ান চলে আসে। ওকে দেখে তারা দুজন বলে, চূড়ান এখানে কি করছে? চূড়ান এখানে জুনিয়াকে চ্যালেঞ্জ করে। চূড়ান জেনে বুঝে শিয়ার সামনে ইমপ্রেশন বানাতে চাচ্ছিল। তখন জুনিয়ে হ্যাঁ বলে দেয়। চূড়ান আর জুনিয়ের মধ্যে পার্থক্য ছিল। চূড়ান অনেক প্র্যাকটিস করছিল আর জুনিয়ে 1 বছর ধরে বাস্কেটবলের কোর্টের মধ্যেও যায়নি, আর এ কারণে জুনিয়ে চূড়ানের কাছে হেরে যায়। জুনিয়ের অনেক পরিশ্রম করতে হয়েছিল জেতার জন্য, কিন্তু বাস্কেট করতে পারছিল না। তখনই বাস্কেটবল শিয়ার শরীরে লাগতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জুনিয়ে গিয়ে শিয়াকে বাঁচিয়ে নেয়। তারপর অন্য একটা মেয়ে অ্যানাকে দেখি। অ্যানা জুনিয়ের অনেক বড় ভক্ত আর ছোটবেলা থেকে জুনিয়েকে চিনে। আর আরেকটা মেয়ের কাছে শিয়ার ব্যাপারে কথা জিজ্ঞাসা করে অ্যানা জানতে পারে যে শিয়া নামের মেয়ে জুনিয়ের পিছু করছে। অ্যানা যখন বাস্কেটবলের কোর্টে পৌঁছায় তখন দেখে জুনিয়ে শিয়াকে বাঁচাচ্ছে। সেটা দেখার পর সে আরো বেশি জেলাস ফিল করে। তখন তো জুনিয়ে হেরে গেছিল। তারপর সেখানে চূড়ান সুযোগ পায় পয়েন্ট করার জন্য, আর চূড়ান একবারে 3 পয়েন্ট করে ফেলে। আর শিয়ার দিকে ঘুরে চূড়ান বলে, ক্যাপ্টেন, এটা তো আপনার মতো নিয়ম ছিল। তখন শিয়াও হ্যাঁ বলে আর বলে, তুমি অনেক ভালো খেলেছো। আর এখানে জুনিয়ের রাগ হয়ে যায়। তখন জুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর চূড়ান শিয়ার কাছে যায় আর শিয়া তো চূড়ানকে ইগনোর করে। সেখান থেকে জুনিয়ের পিছু দৌড়ে চলে যায়। এরপর শিয়া জুনিয়েকে বলে, আমার জন্ম তোমার পিছু করার জন্য হয়েছে? 1 মিনিটের জন্য থামো তো, শোনো তো আমার কথা। কিন্তু তখন জুনিয়ে শিয়ার কথা শোনে না। শিয়া তখন অনেক অনুরোধ করে, টিম জয়েন করো না আমার, আর চূড়ানকে হারিয়ে দাও। তারপর জুনিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন আমরা শিয়াকে দেখি ও প্রিন্সিপালের অফিসে যায়। সেখানে বাস্কেটবলের কোর্টটিকে ভেঙে ফেলার কথা হচ্ছিল। তখন শিয়া প্রিন্সিপালকে বলে, আপনি প্লিজ এই রকম করবেন না। তারপর প্রিন্সিপাল শিয়াকে চিনে ফেলে। শিয়া কোটসুর মেয়ে। তারপর প্রিন্সিপাল শিয়াকে বলে, আমাদের কাছে কোনো প্লেয়ার নেই, তাই আমরা কোর্টটিকে আর রাখতে পারবো না, আমাদের ভাঙতেই হবে। তখন শিয়া বলে, আপনি কিছুদিন অপেক্ষা করেন, আমি প্লেয়ারদেরকে খুঁজে বের করব, আর আপনাদের কোর্টটিকে ভাঙতে হবে না। তখন প্রিন্সিপাল শিয়ার কথায় রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি টুটু আর শিয়া লিংজোয়ানের ক্যাফেতে যায়, যেখানে শিয়া মালিককে জিজ্ঞেস করে লিংজোয়ান কবে আসবে, কিন্তু মালিক কিছুই বলে না। তখন শিয়া বুঝতে পেরে যায় যে কিছু অর্ডার করার পর বলবে। শিয়া তখন সেখানে অনেকগুলো ড্রিঙ্কস অর্ডার করে আর বসে থাকে। ওরা সন্ধ্যা পর্যন্ত লিংজোয়ানের জন্য অপেক্ষা করে, কিন্তু লিংজোয়ান সেখানে আসে না। তখন ক্যাফের মালিক এসে বলে, আরে আমি তো বলতে ভুলেই গিয়েছি, লিংজোয়ান আজকে আসবে না। ক্যাফের মালিক চাইছিল যে শিয়া আর টুটু এই ড্রিঙ্কসগুলো কিনুক, আর ওই ক্যাফের মালিক শুরু থেকেই জানতো যে লিংজোয়ান আজকে আসবে না, তারপরও তাদেরকে বলছিল না। তারপর শিয়া আর টুটু সেখান থেকে বাসায় চলে যায়। আর আমরা দেখি শিয়া আবার ডরমেটরিতে যায়, আর সেখানে জুনিয়ে ওই সময় রুমে ছিল। তখন জুনিয়ার আন্টি আসছে দেখে বলে, প্লিজ আন্টিকে কিছু বলো না।
এই কথা বলে সে ভেতরে চলে যায় আর গিয়ে বাথরুমে লুকায়। সেখানে জেংও ছিল। জুনিয়র জেংকে বলে আন্টিকে কোনো রকম ভাবে আবার পাঠিয়ে দাও। এরপর সেখানে জুনিয়র শিয়াকে চুপ করতে বলে, কিন্তু তখন শিয়া একটা তেলাপোকা দেখে চিৎকার করতে থাকে। তারপর জুনিয়র কোনো রকম ভাবে শিয়ার মুখ বন্ধ করায় আর জুনিয়রও ভয় পেয়ে যায়। তারপর আন্টি যখনই বাথরুমের দরজা খুলতে যাবে তখনই জেং কোনো রকম ভাবে আন্টিকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর যখনই জেং দরজা খোলে তখন দেখে শিয়া জুনিয়রের কোলে ছিল, কেননা দুইজনই তেলাপোকা দেখে ভয় পাচ্ছিল। তারপর আমরা আবার টুটুকে দেখি। টুকু শিয়ার সাথে বসে কথা বলছিল। শিয়া তখন বলে, আমি জানি লিংজোয়ানকে কিভাবে রাজি করাতে হবে। তখন শিয়া আর টুটু মিলে অনেক বেশি অর্ডার করে। শিয়া জানতো যে লিংজোয়ান ডেলিভারির জন্য আসবে এবং আর 6 তলায় আসতে হবে। সেখানে কোনো লিফটও ছিল না। লিংজোয়ানকে পুরো 6 তলায় সিঁড়ি দিয়ে আসতে হয়। আর তারা বারবার অর্ডার করছিল, সেই কারণে বেচারা ক্লান্ত হয়ে যায় আর বলে, আমাকে বলো আমাকে কি করতে হবে, আর তাহলে এই সব করা বন্ধ করে দিবে, আমাকে বিরক্ত করা বন্ধ করে দিবে। তখন শিয়া বলে, তুমি আমাদের টিমে জয়েন করো। তারপর লিংজোয়ান বলে, এইটা আমি কখনো করব না। তখন শিয়া বলে, তুমি যদি টিমে জয়েন করো তাহলে আমি তোমাকে কখনো বিরক্ত করব না। তখন লিংজোয়ান বলে, আমি এই রকম কোনো কিছুই করব না, আমার কাছে আরো অনেক জব আছে আর আমি অন্য কোনো জব নিয়ে নেব। এই কথা বলে লিংজোয়ান সেখান থেকে চলে যায় আর আমরা দেখি জেং এই সব কিছু ছবি নিচ্ছিল। তারপর আমরা দেখি শিয়া অন্য একটা ক্যাফেতে গিয়েছে। সেখানে গিয়ে লিংজোয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওই মেয়েটি তখন কিছু বলে না। তখন শিয়া সেখানে কিছু অর্ডার করে। তারপর মেয়েটি বলে, লিংজোয়ান তো 10টায় কাজে আসে। এই কথা শুনে দুইজনের মাথায় একটা বুদ্ধি আসে, আমাদের তো 10টায় ক্লাস শুরু হয়, তার মানে লিংজোয়ান ক্লাস মিস করবে। শিয়া ক্লাসের সামনে ছিল আর সেখানে দেখে প্রিন্সিপাল। তারপর শিয়া জেনে বুঝে ওই সময় অর্ডার করে। তখন সেখানে লিংজোয়ান আসে আর প্রিন্সিপাল দেখে ফেলে। তখন সে জেনে যায় ক্লাস মিস করে লিংজোয়ান পার্ট টাইম জব করে। তখন প্রিন্সিপাল তাকে অনেক বকাঝকা করে আর এখন বাধ্য হয়ে তাকে শিয়ার কথায় রাজি হতে হয়। লিংজোয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমি টিমে জয়েন করব। তারপর আমরা দেখি ক্লাসের সব জায়গায় এই দুইজনকে নিয়ে কথা হচ্ছিল। তখন সবাই বলে এই দুইজন ডেট করছে। সত্যি শিয়া আর জুনিয়রের মধ্যে কিছু না কিছু চলছে। তখন জুনিয়র এই দিকে কোনো মনোযোগ দেয় না। জুনিয়র বসে বাস্কেটবল কোর্টের কথা ভাবছে। তখন জুনিয়র চাইছিল না ওই বাস্কেটবল কোর্ট ভেঙে ফেলা হোক। তখন সেখানে জেং এসে জুনিয়রকে কিছু ছবি দেখায়, কিভাবে শিয়া সব জায়গায় গিয়ে সবাইকে টিমে জয়েন করানোর জন্য এত পরিশ্রম করছে। জুনিয়র সব ছবি দেখে আর বলে, চলো আমরা শিয়ার সাথে দেখা করি। আর যখনই বাইরে যাচ্ছিল তখন প্রফেসর এসে বলে, আজকে একটা সারপ্রাইজ টেস্ট হবে। তখন সবাইকে টেস্ট দেওয়ার কথা বলে। জেং বলে, এখন তো অনেক দেরি হয়ে গেছে, আমরা আজ তো শিয়ার সাথে দেখা করতে যেতে পারবো না। তখন সেখানে 20 মিনিট হয়। জুনিয়র তার পেপার প্রফেসরকে দিয়ে দেয়। তখন প্রফেসর বলে, জুনিয়র তুমি তো জানো খালি পেপার আমি জমা নিতে পারবো না। তখন জুনিয়র বলে, আপনি দেখে তো নেন। যখন প্রফেসর পেপার দেখে সব প্রশ্নের উত্তর লিখেছে তখন প্রফেসরও খুশি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। যখন জুনিয়র বাহিরে যায় তখন বাস্কেটবলের কোর্টে দেখে সেখানে অ্যানা আর শিয়া ঝগড়া করছিল। সেখানে সবাই ঝগড়া করছিল, কেননা অ্যানা অনেক বেশি জেলাস ফিল করছিল শিয়ার ওপর। তখন শিয়া একাই অ্যানাকে সামলাচ্ছিল। তখন জুনিয়র গিয়ে শিয়ার হাত ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু শিয়া অনেক বেশি শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তখন জুনিয়র শিয়ার দিকে তাকিয়ে বলে, চলো আমার সাথে চলো। তখন অ্যানাকেও সেখান থেকে চলে যেতে বলে। এইদিকে জুনিয়র শিয়াকে নিয়ে ক্লাসরুমে চলে আসে। তখন জুনিয়র শিয়াকে বলে, তুমি এইগুলো কি করছো? তখন শিয়া বলে, আমার যে কোনোভাবে বাস্কেটবলের কোর্টকে বাঁচাতে হবে, আর সেই কারণেই আমার অনেক ভালো প্লেয়ারদের জয়েন করাতে হবে। অ্যাটলিস্ট 5 জন প্লেয়ার তো লাগবেই, তাহলে আমরা টিমকে আবারও বাঁচাতে পারবো আর কোর্টকেও বাঁচাতে পারবো। ওই সময় জুনিয়র বলে, তুমি কোনো চিন্তা করো না। তখন জুনিয়র আর শিয়া সেখানে থাকা একটা পোস্ট দেখে, তাদের দুইজনের নামে কথা হচ্ছিল। এখনই জুনিয়র শিয়ার হাত ধরে আর ওই কোর্টের পাশ থেকে নিয়ে চলে আসে। ওই ছবি কেউ একজন সাইটে ছেড়ে দিয়েছিল আর সবাই এই ব্যাপারে কথা বলছিল। তখন ওই পোস্টকে দেখে শিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। শিয়া তাড়াতাড়ি ওই সাইডে যায় আর বলে, আমি শিয়া
আর আমার ব্যাপারে এখানে কথা হচ্ছে। তখন শিয়া সেখানে বলে, কেউ যদি বাস্কেটবল টিমে আসতে চাও, কারো যদি একটুও ইচ্ছা থাকে, তাহলে টিমে জয়েন করতে পারো। তখন সেখানে তারা তার কথায় পাত্তা দেয় না। সেখানে সবাই শিয়াকে নিয়ে মজা করছিল আর বলে এখানে কেউ শিয়া হওয়ার নাটক করছে। আর তখনই সেখানে জুনিয়র একটা ভয়েস রেকর্ড দিয়ে বলে যে আমরা দুজন কোনো ডেট করছি না, আমরা বাস্কেটবল টিমের ব্যাপারে কথা বলছি। এখন তো এই কথার জন্য সবাই আরও বেশি সব জায়গায় কথা বলাবলি করতে থাকে। তারপর আমরা অন্যদিকে দেখি টুটু আর শিয়া সেখানে বসে রয়েছে যাতে কেউ এসে তার টিমে জয়েন করুক, কিন্তু সেখানে কেউই আসে না। এই কারণে শিয়া আর টুটু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে সেখানে অনেকগুলো ছেলে এসে সবাইকে বলে আমরা টিমে জয়েন করতে চাই। তারপর শিয়া সবাইকে দেখে সেখানে একজনও খেলার মতো পারফেক্ট ছিল না, সব লোক এমনি এসেছিল। তখন শিয়া দেখে একটা লোক কিছুক্ষণ আগে সেখান থেকে গিয়েছে, ওই লোকটা আবার এসেছে টিমে জয়েন করার জন্য। তখন শিয়া বলে তুমি তো এখনই এখান থেকে গিয়েছো, তুমি আবার এসেছো কেন? তখন শিয়ার সন্দেহ হয়। শিয়া গিয়ে দেখে জেং কিছু ছেলেদের টাকা দিচ্ছে আর বলছে টিমে জয়েন করার জন্য, আর সেখানে জুনিয়র বসেছিল। এসব দেখে শিয়ার অনেক রাগ হয়। আর তখন জুনিয়রকে সেখান থেকে হাত ধরে নিয়ে গিয়ে একটা গাছের সাথে দাঁড় করিয়ে বলে তুমি কি বলেছিলে? তুমি বলেছো ভালো প্লেয়ারকে নিয়ে আসবে, তাই আমি যেন কোনো চিন্তা না করি, কিন্তু তুমি এগুলো কি করছো? তুমি যাকে পারছো তাকে নিয়ে এসে বলছো টিমে জয়েন করো। আমি চাই না কেউ এভাবে ফালতু লোক টিমে নিয়ে এসে জয়েন করাক। আর এখানেও কেউ তাদের ছবি পোস্ট করে দেয়, আর অ্যানা আবার এসব ছবি দেখে জেলাস ফিল করে। আর সব মেয়েরা রাগ করে বলে এই শিয়া করছেটা কি? তখন জুনিয়র জেংকে বলে ঠিক আছে, তুমি গিয়ে শেং, লিংজুয়ান আর ফেংকেও নিয়ে আসো। ওই সময় শিয়া বলে ফেংকে? তখন জুনিয়র হাসতে থাকে। জেং বলে তুমি চিন্তা করো না, ও বোকা, আর আমি খুব তাড়াতাড়ি ফেংকে নিয়ে আসব। তারপর আমরা দেখি শিয়া টুটুর সাথে কথা বলছিল। তখনই সেখানে অ্যানা আবার চলে আসে, আবার ঝগড়া করতে শুরু করে। অ্যানা বলে শিয়া কোনো কোচ না, ও তো একটি খারাপ মেয়ে। সেখানে যতগুলো ছেলে এসেছে সব ছেলেদের শরীরকে চেক করছিল, সাইকো টাচ করছিল, আরও অনেক বাজে বাজে কথা বলে। কিন্তু সেখানে জুনিয়র ডিফেন্ড করে বলে তুমি কিছু জানো না, তাহলে তুমি কেন বলছো? শিয়া সব লোকেদের ফিটনেস চেক করছিল, আর একজন প্লেয়ারের জন্য ফিটনেস খুবই জরুরি। তখন সেখানে অ্যানা চুপ হয়ে যায়। তখন আমরা দেখি জেং তার সাথে ফেংকে নিয়ে এসেছে। ফেং অনেক লম্বা আর শক্তিশালী লোক ছিল। ফেং এখানে অ্যানাকে পছন্দ করত, তাই অ্যানাকে দেখে ফেং অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর সেখানে অ্যানা রাগ হতে থাকে। তারপর অ্যানা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জেং আর ফেং সহ সব লোক কোর্টে ছিল, আর সেখানে অ্যানা আর অনেকগুলো মেয়েও ছিল। তারপর সেখানে জেং আর ফেং দুইজনে অনেক ভালো খেলছিল, তারা নিজেদের শো অফ করছিল মেয়েদের সামনে। আর তখনই সেখানে অ্যানার শরীরে বাস্কেটবল এসে লাগতে যাচ্ছিল, কিন্তু তখন ফেং অ্যানার শরীরে লাগার আগেই তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু অ্যানা ফেংকে দেখে না, ফেংকে কোনো পাত্তাই দেয় না। তখন ফেংয়ের অনেক খারাপ লাগে, তারপরে ফেং কিছু মনে করে না। এরপর অন্যদিকে আমরা চুরানকে দেখি, সে কোচের সাথে ছিল আর তার নতুন টিম মেম্বারের সাথে পরিচয় হয়। তখন একজন টিম মেম্বার সেখানে চুরানকে বলে চুরানের ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতাই নেই। কোচ, আপনি চুরানকে ক্যাপ্টেন বানাচ্ছেন কেন? তখন কোচ বলে হ্যাঁ, যোগ্যতা অবশ্যই আছে। তখন ওই টিম মেম্বার বলে তাহলে চুরানকে প্রমাণ করতে হবে। তখন চুরান সেখানে অনেক ভালো খেলে বাস্কেট করে ফেলে আর সব লোকেদের প্রমাণ করে দেয়। তারপর ওই টিম মেম্বার জুনিয়রের ব্যাপারে কথা বলে, কিন্তু চুরান বলে জুনিয়র একটুও ভালো খেলে না, অনেক সময় ধরে বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছে। তখন ওই টিম মেম্বার চুরানকে বলে তুমি জুনিয়রের সাথে জিতেছো? তখন চুরান বলে হ্যাঁ, আমি জিতেছি। তারপর আমরা দেখি চুরান তার বাসায় ছিল। তখন চুরানের একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। স্বপ্নের মধ্যে চুরান দেখে গোল করতে পারে না, সেই কারণে শিয়ার বাবার হার্ট স্ট্রোক হয় আর তার মৃত্যু হয়ে যায়। তারপর আমরা অন্যদিকে দেখি শিয়া তার রুমে বসে ড্রামা দেখছিল। তখন টুটু এসে বলে তোমার মনে আছে না আজকে শেষ তারিখ? আজ যদি তুমি সব লোকেদের জমা করতে না পারো, তাহলে আজ প্রিন্সিপাল সেখানে আর কোনো সুযোগ দেবে না, বাস্কেটবল কোর্টকে ভেঙে ফেলবে। তখন শিয়া বলে তুমি চিন্তা করো না, সন্ধ্যা পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না। তারপর আমরা দেখি জুনিয়র জেংকের সাথে বসেছিল ক্লাসে। তখন প্রফেসর জেংকে কিছু প্রশ্ন করে
আর জেং সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। তখন সেখানে সব লোক অবাক হয়ে যায়। তখন জেং বলে, আমি বাস্কেটবল খেলেছি, তার মানে এইটা না যে আমি লেখাপড়ায় মনোযোগ দেব না। তখন প্রফেসর তো বিশ্বাসই করতে পারছিল না। তখন প্রফেসর এক্সপ্লেন করতে বলে, ওই সময় জেং তাও করে ফেলে, আপনি চিন্তা করবেন না, আমি লেখাপড়ার সাথে খেলায়ও মনোযোগ দেব। আমার খেলার চক্করে আমি আমার লেখাপড়া ছেড়ে দেব না। তারপর আমরা দেখি জুনিয়র আর জেং দুইজনেই একসাথে ক্যান্টিনে বসেছিল। তখন জুনিয়র জেংকে বলে, আমি যদি বাস্কেটবল টিমে জয়েন করি তাহলে শিয়া মনে করবে না তো আমি শিয়াকে পছন্দ করি? তখন জেং জুনিয়রকে বলে, কি রে ভাই, আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে এখন তুমিও কুয়ার মধ্যে লাফ দিতে চাচ্ছ? তখন জুনিয়র বলে, না, আমি এমনিতেই চিন্তা করছিলাম। তারপর আমরা দেখি প্রিন্সিপাল অফিসে শিয়া গিয়ে প্রিন্সিপালকে বলে, আমার সাথে 4 জন আছে, আপনি চিন্তা করবেন না, 5 জনও এসে যাবে। আর তখনই সেখানে জুনিয়র চলে আসে আর বলে, আমি টিমে জয়েন করব। তখন প্রিন্সিপাল বলে, ও আচ্ছা, তুমি জুনিয়রের ব্যাপারে কথা বলছো? তখন শিয়া মুচকি হাসি দেয়। তখন জুনিয়র শিয়াকে বলে, তুমি জানতে আমি টিমে জয়েন করব? তখন শিয়া বলে, হ্যাঁ, আমি ভালোভাবেই জানতাম তুমি সত্যি আসবে আর সত্যি জয়েন করবে। তখন জুনিয়র সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল। তারপর শিয়া বলে, থামো তো, এখন তো আমরা একটা টিম, তাহলে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তারপর আমরা দেখি শিয়া আর টুটু একটা রেস্টুরেন্টের মধ্যে বসেছিল। তখন গ্রুপে মেসেজ করে, সবাই আসো, আজ আমাদের টিম পূর্ণ হয়েছে, তাই আমরা একসাথে নাস্তা করব আর সবাই একসাথে ঘোরাফেরা করব। কিন্তু সেখানে কেউই আসে না। তখন সেখানে সবাইকে মেসেজ করার পর বিশেষ কিছু জিনিস রেডি করেছে, সবাই আসলে একসাথে সবাইকে দেব। তখন শিয়া আর টুটু অনেক সময় ধরে অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। তখন শিয়া অনেক রাগ করে আর সবার প্রথমে শেংকে ফোন করে, কিন্তু শেং লেখাপড়া নিয়ে বিজি ছিল। তখন শেং বলে, আমি তো তোমার মেসেজ দেখিইনি। তখন শিয়া রাগ করে লিংজোয়ানকে ফোন করে, কিন্তু লিংজোয়ান বলে, আমার কাছে টাকা গুরুত্বপূর্ণ, তোমার ফালতু কাজের জন্য আমার কাছে কোনো সময় নেই। আর লিংজোয়ানও আসে না। তারপর শিয়া ফেংকে ফোন করে, আর ফেং জিয়েংয়ের সাথে ছিল, ওরা বাহিরে ঘোরাফেরা করছিল, সেখানে অনেক আওয়াজও হচ্ছিল। এই কারণে শিয়ার কথা ফেং কিছুই শুনতে পায় না। তারপর শিয়া জুনিয়রকে কল করে, আর জুনিয়রও ফোন ধরছিল না। তারপর শিয়া দেখে জুনিয়র সেখানে আবারও একলা প্র্যাকটিস করছে। তখন টুটু শিয়াকে বলে, তুমি গিয়ে জুনিয়রের সাথে কথা বলো, জুনিয়র এইরকম কিভাবে করতে পারে, তোমার ফোনও ধরছে না। তারপর শিয়া টুটুকে বলে, না, জুনিয়রকে প্র্যাকটিস করতে দাও, জুনিয়রকে একলা থাকতে দাও। ওই সময় শিয়া তার বাবার ডায়েরির একটা কথা মনে পড়ে। সেখানে লেখা ছিল, শুরুতে এইরকম প্লেয়ার হয়ে থাকে যে নিজের কোনো ইচ্ছা থাকে না আর টিমে জয়েন করতেও চায় না, কিন্তু পরে ওই প্লেয়ার অনেক গুরুত্বপূর্ণ টিমের মেম্বার হয়ে যায়, কিন্তু শুধুমাত্র তার সময়ের প্রয়োজন হয়। এই কথা মনে পড়ার পর সেখানে শিয়া জুনিয়রকে বিরক্ত করার জন্য যায় না। পরের দিন আমরা দেখি সব লোক কোর্টে আসে প্র্যাকটিস করার জন্য। সেখানে কেউ শিয়ার কথা শুনছিল না। জেং আর লিংজুয়ান শুধু ঝগড়া করছিল। তখন সেখানে অ্যানা আসে। ফেং জেংকে বলে, আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এই সব দায়িত্ব পালন করে শিয়া। তখন জেং অনেক ভালো খেলছে, জেং অনেক তাড়াতাড়ি খেলছিল, পারফেক্ট পাস করে আর পয়েন্ট ভালোভাবে করতে পারছিল। কিন্তু অন্যদিকে ফেং শক্তিশালী ছেলে ছিল, ফেং সেন্টার পয়েন্ট ভালোভাবে করতে পারছিল। তখন আমরা দেখি সেখানে অ্যানা জুনিয়রকে বিরক্ত করছিল আর কাউকে কিছু বলছিল না। তখন টুটুর রাগ হয় আর সে চিৎকার করে বলে, তুমি এখানে এসেছো সবাইকে উৎসাহিত করবে, তা না তুমি শুধু জুনিয়র জুনিয়র করছো। তারপর শেং আসে, কিন্তু শেং ভালো খেলার প্রমাণ করতে পারছিল না। তখন জুনিয়র শেংকে বলে, আমি তো তোমার জন্য এখানে এসেছিলাম ক্যাপ্টেন, তুমি তো ভালোভাবে খেলতে পারছো না। তখন শিয়ার রাগ হয়ে যায়। তারপর শিয়া বলে, টিমে সব সময় একসাথে থাকতে হয়, তুমি যদি ভালো খেলো তাহলে আসো, আমিও দেখি কতটা ভালো খেলো। তখন জুনিয়র এই ব্যাপারে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর সেখান থেকে জুনিয়র যাওয়াতে জেংও চলে যায়। জুনিয়র যখন চলে যায় তখন অ্যানাও চলে যায়, আর অ্যানার পিছু পিছু সেখান থেকে সবাই চলে যায়, শুধু শেং আর লিংজোয়ান ছিল। তখন লিংজোয়ান বলে, যদি কেউ খেলতে না চায় তাহলে আমিও চলে যাই, আমার টাকা কামাতে হবে। তখন শেং একা কি করবে, ও সেখান থেকে চলে যায়। তখন টুটু অনেক রাগ করে আর শিয়াকে বলে, সব লোক কি রকম, এরা তো তোমার কথা শোনে না। তখন শিয়া টুটুকে বলে, তুমি বিরক্ত হয়েও না, আজ প্রথম দিন, সবাই তো একসাথে হয়েছে, এটাই বড় কথা। আর চিন্তা করো না,
আমি জানি সবাইকে কিভাবে খেলাতে নামাতে হবে। তারপর আমরা পরের দিন দেখি সেখানে জুনিয়র আবার যায় একা প্র্যাকটিস করার জন্য। কিন্তু এইবার সেখানে একটা নতুন তালা লাগানো হয়েছিল। এই তালা আর অন্য কেউ লাগায়নি, শিয়া লাগিয়েছে। তখন শিয়া বলে, তুমি একা কি খেলবে, টিমের সাথে খেলো। তখন জুনিয়র শিয়ার কাছে চাবি চায়, কিন্তু শিয়া দেয় না। আর এই কারণে দুইজন ঝগড়া করতে শুরু করে। কিন্তু তখন চাবি ড্রেনে পড়ে যায়, আর সেখানে দুইজন আবার একে অপরকে জড়িয়ে ধরে। তারপর জুনিয়র সেখান থেকে চলে যেতে থাকে, আর শিয়া জুনিয়রের সাথে সাথে দৌড়াতে শুরু করে। তখন শিয়া জুনিয়রকে বলে, তুমি চিন্তা করো না, আমি সেখানে নতুন তালা লাগিয়ে দেব আর সব কিছু ঠিক করিয়ে দেব। তখন সেখানে জুনিয়র একটা ছেলের সাথে ধাক্কা লাগে, কিন্তু জুনিয়র খেয়াল না করে সামনে যেতে থাকে। তখন ওই ছেলেটা জুনিয়রকে দাঁড়াতে বলে। ওর নাম ডিং, সে কিংম্যাং টিমের ক্যাপ্টেন। তখন ওই ক্যাপ্টেন জুনিয়রকে বলে, আমি শুনেছি এখানে কোনো গড আছে, ও ভালো বাস্কেটবল খেলে না। আর সেখানে জুনিয়রকে অপমান করে। তারপর জুনিয়র ডিংকে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। তারপর জুনিয়রের পিছে যখন শিয়াকে দেখে, তখন শিয়ার হাত ধরে বলে, জুনিয়র, শিয়া তোমার গার্লফ্রেন্ড, তাহলে তোমার সাথে বেশি ভালো লাগবে। তখন জুনিয়রের অনেক রাগ হয়ে যায়, আর ডিংকে ঘাড়ে তুলে একটা আছাড় মারে। তখন ডিং জুনিয়রকে একটা চ্যালেঞ্জ করে, 3 দিন পর মধ্যে একটা ম্যাচ খেলি, সেখানে দেখি কে বেশি ভালো খেলে। আর সেখানে জুনিয়রের কাছে আর কোনো অপশন ছিল না, তখন হ্যাঁ বলে দেয়, ম্যাচ খেলবে 3 দিন পর। এখন এই সব খবর ভাইরাল হয়ে যায়, পুরো কলেজে ছড়িয়ে যায়, সব লোকেদের এই ব্যাপারে জেনে যায়। তারপর আমরা দেখি লিংজনকে খুঁজতে খুঁজতে টুটু ওই রেস্টুরেন্টে এসেছে, কিন্তু কোনোভাবে শিয়ার কাছে যেতে চায় না, আর কথাও বলতে চায় না। এইদিকে চুরানকে দেখি তার কোচের সাথে কথা বলছিল, আর কোচকে বলে 3 দিন পর সেনহোয়া টিম আর কিংম্যাং টিমের সাথে খেলতে যাচ্ছে। সেখানে চুরান চিন্তা করছিল। তখন কোচ বলে, চুরান, তোমার জন্য একটা সুযোগ জিতেছ, তুমি সবসময় চাইতে নতুন টিমের সাথে খেলতে, এখন তুমি খেলতে পারো। তারপর আমরা দেখি ডিংকে কেউ টাকা দেওয়ার কথা বলছে। ডিংকে কেউ বলেছে, যদি জুনিয়রের সাথে ম্যাচ খেলে হেরে যাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। তখন ওই সময় ডিং হ্যাঁ বলে দেয়। তারপর ডিং পরের দিন সকালে ওই স্ক্রিনশট এখানে পোস্ট করে দেয়। তারপর সবাই কিংম্যাং টিমের ব্যাপারে বাজে কথা বলছিল। তখন কিংম্যাং টিমের মনে হয়েছে এই কাজ শিয়া করেছে, কারণ শিয়ার টিম কোনোভাবে জিততে পারবে না, আর অনেক বেশি কম শক্তিশালী, আর নতুন নতুন টিম বানিয়েছে। তখন সেখানে টুটু আসে, শিয়ার সাথে কথা বলে না। তারপর শিয়া টুটুকে বলে, তোমারও মনে হয় আমি পোস্ট করেছি? তখন টুটু বলে, এই রকম কথা না। তখন শিয়া বলে, তুমি বিশ্বাস করো আমি এই রকম কিছুই করিনি। তারপর শিয়া যখন বাস্কেটবলের কোর্টে যায় তখন সব প্লেয়ার শিয়াকে দেখে। তখন শিয়া বলে, আমি এইসব করিনি। তখন সেখানে লিংজন বলে, হ্যাঁ আমি জানি এইসব তুমি করনি, তুমি আমাদের খাওয়ানোর জন্য সাধারণ খাবার খাওয়াও, তাহলে তুমি এত টাকা কাউকে কিভাবে দিবে? তখন সেখানে সবাই হাসতে শুরু করে। তখন শিয়া জুনিয়রকে দেখে আর তার কাছে গিয়ে বলে, আমি এই রকম কিছুই করিনি, আর আমি তোমাকে প্রমাণ করে দেব, তারপর তুমি আমাকে সরি বলবে। আর তখন জুনিয়র শিয়ার কথা কোনো মনোযোগ দেয় না। তারপর আমরা দেখি জুনিয়র এক জায়গায় বসে চিন্তা করছিল যে শিয়ার সাথে ঘুরতে গিয়েছে, শিয়ার সাথে কথা বলছে, আর শিয়াকে কিস করতে যাচ্ছিল। তখন জেং সেখানে জুনিয়রের স্বপ্নকে ভেঙে দেয়। তখন জেং জুনিয়রকে বলে, তুমি কেন একা একা হাসছো? তখন জুনিয়র বলে, কিছু না। তখন জেং বলে, আরে বলো না, কি চিন্তা করছিলে বলো। তখন জুনিয়র বলে, অপছন্দ কাউকে ভালো লাগা তুমি এমন ব্যাপারে জানো? তখন জেং বলে, হ্যাঁ, আমার কাজিনের গার্লফ্রেন্ড, আমি ওকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলতে পারিনি। তখন জুনিয়র রাগ করে জেংয়ের দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে কিরকম বোকা ছেলে। তারপর জুনিয়র জেংকে বলে, আরে বন্ধু, ওই রকম না, আমার কথার মানে হলো তুমি যাকে প্রথম পছন্দ করতে না, কিন্তু এখন তাকে পছন্দ করতে শুরু করেছো। তখন জেং জুনিয়রকে বলে, তাহলে তুমি এখানে শিয়ার ব্যাপারে কথা বলছো? তখন জুনিয়র বলেন, না, আমি শিয়াকে পছন্দ করি না। তারপর আমরা দেখি জেং গাড়িতে বলে, এই সব অ্যানা করেছে, অ্যানাই টাকা দিয়েছিল, আর সবার মনে হয়েছে এটা শিয়া করেছে। তখন আমরা দেখি শিয়া সেখানে আসছিল। তখন শিয়া জুনিয়রের গাড়ির কাছে যায় আর জুনিয়রকে বলে, আমি তোমাকে ভুল প্রমাণ করে দেব। এই বলে শিয়া সেখান থেকে হেসে চলে যায়। তারপর আমরা দেখি যে সবাই ক্লাসে ছিল। তখন শিয়ার কাছে একটা মেসেজ আসে। তখন শিয়া জানতে পেরে যায় যে এই সব অ্যানা করেছে।
তখন শিয়া জোরে চিৎকার করে ওঠে। তখন সেখানে শিক্ষক তাকে বকা দেয় আর বলে, আজকালকার বাচ্চারাও না পড়াশোনায় একদম মনোযোগ দেয় না, সব সময় ফোনের মধ্যে লেগে থাকে। তারপর আমরা দেখি যখন ক্লাস শেষ হয়ে যায় তখন শিয়া অ্যানার কাছে যায় আর বলে, এই সব তুমি করেছো তাই না? আমি জেনে গেছি, কিন্তু তুমি এসব কেন করেছো? তখন অ্যানা সেখানে কান্না করে দেয় আর বলে, আমি তো ভালো চাইছিলাম, আমি চাই নাই তুমি প্রথমবার হেরে যাও, আর সেই কারণে ডিংকে বলেছি তুমি হেরে যাও, আমি তোমাকে অনেক টাকা দেব যেন আমাদের টিম জিততে পারে আর জুনিয়রও জিততে পারে। তখন সেখানে শিয়ারও মনে হয় অ্যানা কোনো খারাপ কিছু ভাবেনি, অ্যানা তো শুধু ভালো কিছু ভেবেছিল, কিন্তু অ্যানার ভালোর মধ্যে সবকিছু খারাপ হয়েছে। তখন শিয়া অ্যানাকে শান্ত করার চেষ্টা করে আর সেখানে অ্যানার চোখের কাজলও খারাপ হয়ে যায়। এটা দেখে শিয়া আরও বেশি হাসি পাচ্ছিল আর সেখানে অ্যানা কান্না করেই যাচ্ছিল। এরপর ওরা দুজন বাহিরে যায়। সেখানে শিয়া আর অ্যানার সামনে জুনিয়র চলে আসে আর সব জিনিস জুনিয়র দেখছিল। তারপর সব লোক সেখানে খেলার জন্য কোর্টের মধ্যে যায় আর সেখানে শিয়া সবাইকে বলছিল কিভাবে খেলতে হবে, সবাইকে বুঝাচ্ছিল, কিন্তু কেউ শিয়ার কথায় মনোযোগ দিচ্ছিল না। কিন্তু টিমের মধ্যে কেউ একসাথে মিলে খেলছিল না। আর খেলার দিন চলে আসে আর সেখানে সবাইকে শিয়া খাবার দিচ্ছে, কিন্তু তখন সেখানে জুনিয়র প্রথমবার খাবারের এক প্লেট নিয়ে নেয়। জুনিয়রের জন্য খাবার নিয়ে আসে নাই, কারণ জুনিয়র এত কম দামি খাবার খায় না। তখন সেখানে শিয়ার জন্য খাবার বেঁচে ছিল না, তাই শিয়া বাইরে যেতে শুরু করে। সবাইকে বলে আমার ক্ষুধা নেই, কিন্তু বাইরে গিয়ে এক জায়গায় ফাস্টফুড খেতে শুরু করে, কেননা শিয়ার অনেক ক্ষুধা লেগেছে। তখন সেখানে জুনিয়র এসে সরি বলে আর শিয়া জুনিয়রকে বলে, আমি এখনো জরিমানা করি নাই, কে ড্রিঙ্কে টাকা দিয়েছে? তখন জুনিয়র শিয়াকে বলে, তুমি ছিলে না, অন্য কেউ ছিল। আর জুনিয়র সরি বলে সেখান থেকে চলে যায়। ফাইনালি খেলার দিন চলে আসে। তখন শিয়া সবাইকে বলে কে কিভাবে খেলবে। শিয়া সবার প্রথমে ফেংকে বলে, তুমি অনেক শক্তিশালী, তুমি বিপক্ষ দলের প্লেয়ারদেরকে বল নিতে আটকাবে। তারপর শিয়া লিংজুয়ানকে বলে, তুমি কোনোভাবে বাস্কেট করবে না, কারণ তুমি ভালো পারো না, তুমি শুধু বলকে পাস দিয়ে ফোকাস করবে। সে জেংকে বলে, তুমি সাইড বাস্কেট করার চেষ্টা করবে। আর শেংকে বলে, তুমি 3 পয়েন্টের জন্য যাবে, তুমি অনেক ভালো খেলো। তখন শিয়া বুঝতে পারে না যে সে জুনিয়রকে কি করতে বলবে। তখন জুনিয়র শিয়াকে বলে, তুমি বোকা, কোচ হয়েও তুমি জানো না কিভাবে কাজ করতে হবে, তুমি এখন ফেল হয়ে গেছো। এই কথা বলে জুনিয়র সেখান থেকে চলে যায়। খেলা শুরু হয়েছে আর সবাই কোর্টের মধ্যে আছে। জুনিয়র যখন আসে তখন সবাই সেখানে তার অনেক প্রশংসা করে। সেখানে ফ্যান গার্ল চিৎকার করে জুনিয়রের ব্যাপারে কথা বলছিল। তখন চুরানকে দেখে তারা বলে, হয়তো আমাদের নিউ ক্যাপ্টেন। তখন আমরা দেখি সবাই খেলার জন্য কোর্টে এসে পড়েছে। আমরা দেখি চুরান কোচের সাথে কথা বলছে। চুরান বলে, অনেকদিন যাবৎ জুনিয়র খেলে না। তখন কোচ বলে, এখনো জুনিয়র অনেক ভালো খেলে। তারপর চুরান আর কোচ আরও কথা বলে। চুরান তার কোচকে বলে, টিম তো অনেক শক্তিশালী, এই কারণেও সে ইনসাইড বাউন্ডারির অনেক ভালো করবে। আর শেং হলো ক্যাপ্টেন, কিন্তু শেং অনেকদিন যাবৎ খেলেনি, এক প্রকার বলতে গেলে রেস্ট করছে। আর জেং তো অনেক ভালো পয়েন্ট করে। আর এই জাম্বো তো নতুন প্লেয়ার, আমাদের আগে দেখতে হবে কি রকম খেলে। ঠিক তখন খেলা শুরু হয়। সেখানে জুনিয়র অনেক ভালো খেলে, কিন্তু জুনিয়র অনেকদিন যাবৎ খেলে না, এ কারণে সে বেশি গোল করতে পারছিল না। আর অন্য টিম অনেক ভালো খেলে। সেখানে জুনিয়র অনেক ভালোভাবে লিংজুয়ানের কাছে পাস করে, কিন্তু তাদের মধ্যে একত্ববোধ ছিল না। অন্যদিকে ফেং অ্যানাকে দেখেই যাচ্ছিল, সেখানে কেউই ভালোভাবে খেলছিল না। তখন চুরান কোচের সাথে কথা বলে। সেখানে জুনিয়র অনেকটা ভালো খেলে, কিন্তু জুনিয়র অনেকটা সময় খেলার থেকে দূরে ছিল। আর যত ভালো প্লেয়ারই হোক না কেন, 1 বছর ধরে না খেললে সেও খেলতে পারবে না। আর জুনিয়রের সাথে এই রকমই হচ্ছিল। যখন টিম প্র্যাকটিস শুরু করে তখন শ্রেয়া বলে, তোমরা কিভাবে খেলছো? এইভাবে খেললে আমরা তো ম্যাচে জিততে পারবো না। তখন সেখানে লিংজুয়ান বলে, তুমিই বলো আমরা এখন কি করব। তখন শ্রেয়া বলে, তুমি এখন শুরু করবে, কারণ তোমার ব্যাপারে কেউ বেশি কিছু জানে না, তাই তুমি সবাইকে কনফিউজড করবে আর বারবার বলকে তোমার কাছে নেবে। আর সবাই এটা মনে করবে তুমি অনেক ভালো প্লেয়ার, আর সুযোগ পেলে বলকে পাস করবে। আর জুনিয়র, তুমি যত তাড়াতাড়ি পারো গোল করবে। ওরা সবাই শিয়ার কথা মাত্র খেলা শুরু করে, কিন্তু সবাই লিংজুয়ানের দিকে যেতে শুরু করে। আর লিংজুয়ান চেষ্টা করার পরও বলটি বাস্কেট করতে পারে না।
তারপর আবার তারা ভালো খেলতে পারে না। যখন দ্বিতীয়বার বিরতি হয় তখন শিয়া লিংজনের সাথে কথা বলে। তখন লিংজন বলে, খেলায় মনোযোগ করতে পারছি না। তখন শিয়া লিংজনকে বলে, 4 লোক এক এক করে প্লেয়ারকে থামাবে, কেউ যাতে গোল না করতে পারে। আর হ্যাঁ, একটা প্লেয়ার সবচাইতে ভালো বাস্কেট করতে পারে, সেটা হলো জুনিয়র। আর জুনিয়র যে বাস্কেটে মনোযোগ দিবে। আর সবাই সেই রকমই করে। তখন শিয়ার কথা মতো কাজ করে খুবই ভালো খেলছিল, কিন্তু তাদের কাছে বেশি সময় ছিল না। তখন জুনিয়র টিম মেম্বারদের বলে, টাইমকে যেতে দাও। তখন সেখানে জুনিয়র অনেক পয়েন্ট করে। তারপর সবাই জুনিয়রের কথা মতো ওই রকমভাবেই টাইম শেষ করে। সেখানে জুনিয়র অনেক পরিশ্রম করে এবং তারা অনেক ভালো খেলে, কিন্তু একটা পয়েন্টের জন্য হেরে যায়। কিন্তু অন্য টিমও অবাক হয়ে যায়, ওদের টিম এত ভালো কিভাবে খেললো। অন্যদিকে জুনিয়রের টিম হেরে গেছিল, কিন্তু তারপরও তারা অনেক খুশি ছিল। সন্ধ্যায় সবাই একসাথে খাবার খেতে যায়, কিন্তু সেখানে জুনিয়র রেস্টুরেন্টে আসে না। যখন শিয়া খাবার খাচ্ছিল আর কথা বলছিল তখন শিয়ার ফোনে চুরানের মেসেজ আসে। তখন শিয়া বাইরে চলে যায় চুরানের সাথে দেখা করার জন্য। আর সেখানে চুরান এসে শিয়াকে পিক আপ করে। তখন লিংজন জুনিয়রকে মেসেজ করে শিয়া চুরানের সাথে দেখা করতে গেছে। এই কথা শুনে জুনিয়রও বাহিরে চলে আসে। তখন ওরা সবাই দেখে শিয়া চুরানের সাথে বসে কথা বলছে। এইদিকে চুরান শিয়াকে বলে, সেই দিন যদি আমি গোল করতে পারতাম তাহলে কোচ ভালো থাকতো। তখন শিয়া বলে, এইসব পুরনো কথা, এইসব আর মনে করো না। তখন চুরান শিয়াকে ফুল দেয়। আর তখন শিয়া বলে, যদি ওই ছেলে আমাকে ফুল দিত যাকে আমি পছন্দ করি। তখন চুরান বলে, আমি জানি তুমি জুনিয়রকে পছন্দ করো। তারপর চুরান সেখানে শিয়াকে অভিনন্দন জানায়। তখন এই সব জুনিয়র দেখে আর শিয়াকে ভুল বুঝে আর সেখান থেকে রাগ করে চলে যায়। আর যে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে তখন সেখানে শিয়া আসে। তখন জুনিয়র শিয়ার সাথে কোনো কথা বলে না, কিন্তু সে এই কথাটা বলে যে সে টিম থেকে রিজাইন করছে। আর সেখান থেকে রাগ করে চলে যায়। যখন শিয়া রুমে ছিল তখন টুটু অনেক মন খারাপ করে বলে, তোমাকে জুনিয়র পছন্দ করছে না। তখন শিয়া বলে জুনিয়র টিম থেকে রিজাইন করছে। তার পরের দিন সবাই কোর্টে অপেক্ষা করে, কিন্তু সেখানে জুনিয়র আসে না। তখন শেং বলে, চিন্তা করো না, জুনিয়র চলে আসবে। তারপর লিংজোয়ান বলে জুনিয়র আসবে না। তখন ফেং ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর সবাই অপেক্ষা করে, কিন্তু জুনিয়র আসে না। তারপর আমরা দেখি জুনিয়র বাসায় দাদার সাথে খাবার খাচ্ছিল। তখন সেখানে শিয়ার কল আসে, কিন্তু জুনিয়র শিয়ার কল রিসিভ করে না। দ্বিতীয়বার জুনিয়রকে কল করলে তখন রিসিভ করে। তখন শিয়া জুনিয়রকে বলে, তুমি প্লিজ টিমে আবার ফিরে আসো, কিন্তু জুনিয়র শিয়াকে না বলে দেয়। তখন আমরা দেখি জুনিয়রের দাদা বলে, চলো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করি। তখন জুনিয়র তার দাদার সাথে যায়। আর সে আর কেউ ছিল না, অ্যানার বাবা ছিল। জুনিয়রের দাদার সাথে অ্যানার বাবার অনেক ভালো বন্ধুত্ব ছিল। তখন তারা কথা বলছিল, সেখানে অ্যানাও ছিল। আর অ্যানা জুনিয়রের দাদাকে ইমপ্রেস করার জন্য খাবার সামনে এগিয়ে দিচ্ছিল আর অনেক ভালোভাবে কথা বলছিল। অ্যানা বলে, আমি আর জুনিয়র একসাথেই পড়ি। অ্যানা জুনিয়রের দাদার সাথে কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখন জুনিয়রের দাদা অ্যানার বাবার সাথে কিছু কাজের জন্য বাহিরে যায় আর অ্যানা সেখানে জুনিয়রের সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখন অ্যানা জুনিয়রকে বলে, আমরা দুজন পারফেক্ট ম্যাচ, তাই না? আমাদের দুজনকে একসাথে কতটা ভালো লাগছে। তখন সেখানে জুনিয়রের কাছে শিয়ার কল আসে আর জুনিয়রও কল রিসিভ করে আর শিয়াকে ওদের ঠিকানা দিয়ে দেয়। তখন শিয়া দৌড়ে সেখানে চলে আসে, কেননা শিয়া যে কোনো কিছুর মূল্যে জুনিয়রকে তার টিমে ফিরিয়ে আনতে চাইছিল। সেখানে শিয়া যে অ্যানাকে দেখে বুঝে যায় যে আসলে ব্যাপারটা কি। তখন জুনিয়র শিয়াকে ইশারায় বলে, প্লিজ সাহায্য করো। তখন শিয়া বলে, তোমাকে টিমে আবার ফিরে আসতে হবে। সেখানে শিয়া এবং জুনিয়র এই দুইজন কাপল হওয়ার নাটক করে। তখন এইগুলো অ্যানা বিশ্বাস করতে পারছিল না। তখন অ্যানা বলে, আমি জানি তোমরা এখানে নাটক করছো। তখন অ্যানার কথায় প্রমাণ করার জন্য শিয়া জুনিয়রকে কিস করে। তখন অ্যানা অনেক অবাক হয়ে যায় আর অ্যানা রাগ করে সেখান থেকে চলে যায়। তখন শিয়া জুনিয়রকে বলে, আরে চিন্তা করো না, অ্যানাকে বোঝানোর জন্য কিস করেছি, এই ব্যাপারে আর বেশি চিন্তা করো না। তারপর জুনিয়র আর শিয়া সেখান থেকে বাহিরে চলে আসে। তারপর আমরা দেখি বাহিরে আসার পর শিয়া জুনিয়রকে বলে, চুরান আমার একটা ভালো বন্ধু। যেমন তুমি অ্যানাকে ছোটবেলা থেকে জানো, সেরকম আমি চুরানকে ছোটবেলা থেকে জানি। আমার মনে চুরানের জন্য কিছু নেই। এ কথা শুনে জুনিয়র অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর জুনিয়র এরকম করে যেন কিছুই হয়নি। তারপর আমরা দেখি জুনিয়র সন্ধ্যায় আবার একা কোর্টে খেলছিল, যেটা দেখে শিয়া চিল্লাতে শুরু করে আর জুনিয়রকে বলে,
তুমি আবার একা খেলছো? তোমাকে বলেছি না টিমের সাথে খেলতে। তখন জুনিয়র বলে, ঠিক আছে, আমি টিমের সাথেই খেলবো। তার পরের দিন আমরা দেখি লিংজোয়ান হাসপাতালে ছিল, তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। যখন লিংজোয়ানকে শেয়া জিজ্ঞেস করে, তখন লিংজোয়ান বলে, রাতে যখন আমি শুয়েছিলাম তখন সেখানে ভূত দেখেছি, সেই কারণে সেখান থেকে ভয়ে পালানোর সময় পড়ে গেছি। কথাগুলো শেয়া বিশ্বাস করে না, সেখানে ভূত আছে। কিন্তু লিংজোয়ান বলার পর লাস্টে শেয়া রাজি হয়। তারপর আমরা দেখি জুনিয়র ক্লাসে প্রেজেন্টেশন দিচ্ছিল। ভূত বলে পৃথিবীতে কিছুই নেই, এটা তো মানুষের ভুল ধারণা, আর কিছুই না। তারপর আমরা দেখি সব লোক ক্যান্টিনে বসে কথা বলছে। তখন শিয়া বলে, আমার সাথে কাউকে যেতে হবে পাহারা দেওয়ার জন্য। এখন স্কুলে এই কথা ছড়িয়ে পড়েছে যে সেখানে ভূত আছে, আর সেখানে কেউ আমাদের ম্যাচ দেখার জন্য যাবে না, আর কেউ পার্টিসিপেট করতে চায় না। সব লোক বারণ করছে, কেননা সব লোকেদের ভয় লাগছে। জুনিয়র নিজে ভূতকে ভয় পায়, কিন্তু সবার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে, নিজেকে বেশি হিরোগিরি দেখায়। আমি ভূতকে বিশ্বাস করি না। আসলে জুনিয়র ভূতকে অনেক বেশি ভয় পায়। জুনিয়র নিজে ভূতকে ভয় পায়, কিন্তু সবার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে, নিজেকে বেশি হিরোগিরি দেখায়। আমি ভূতকে বিশ্বাস করি না। আসলে জুনিয়র ভূতকে অনেক বেশি ভয় পায়। তারপর জুনিয়র শিয়ার সাথে প্র্যাকটিস গ্রাউন্ডে যায়, আর শিয়া ফেং ও জেংকে বলে, তোমরা বাহিরে থাকবে। আমরা যদি ভেতরে এমন কিছু দেখি, তাহলে তোমরা আমাদের সাহায্য করার জন্য চলে আসবে। আমরা দেখি অন্যদিকে টুটু হাসপাতালে যেয়ে সেখানে লিংজোয়ানকে অনেক খেয়াল রাখে। টুটু লিংজোয়ানের জন্য খাবার বানিয়ে খাওয়ায়, কিন্তু লিংজোয়ান খাবে না বলে। তখন টুটু বলে, এটা খেলে তোমার পেট খারাপ হয়ে যাবে। তখন লিংজোয়ান বলে, আমার কিছু হবে না, আমি অনেক খেয়েছি। তখন লিংজোয়ান ওই খাবারটা খায়। তারপর আমরা দেখি রাতে লিংজোয়ানের শরীর খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি শিয়া জুনিয়র দুইজনে কোর্টে বসেছিল রাতে ভূত ধরবে বলে, কিন্তু সেখানে কেউ আসে না। তখন সেখানে দুইজন ভালোভাবে ঘুমিয়ে যায়। কিন্তু সকাল হওয়ার পর জুনিয়র চিন্তা করে, রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারি না, কিন্তু আজ এত ভালো কিভাবে ঘুমালাম। অন্যদিকে আমরা আবার হাসপাতালে দেখি টুটু চেয়ারে বসে ঘুমানোর চেষ্টা করছিল। তখন লিংজোয়ান বলে, তুমি বেডে ঘুমাতে পারো। তারপর টুটু বেডে ঘুমিয়ে পড়ে। সকালে টুটু নাস্তা নিয়ে এসে বলে, লিংজোয়ান, তোমার গার্লফ্রেন্ড অনেক কিউট। তারপর আমরা দেখি আবার জুনিয়র আর শিয়া অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে ভূত কখন আসবে, কিন্তু সেখানে এখনো কেউ আসে না। তখন আমরা দেখি অনেক দিন হয়ে যাবার পর ফাইনালি ওরা ভূত দেখে। তখন শিয়া ভূতের পিছু পিছু দৌড়ে যায়, হাত ধরে ফেলে, আর অনেক বেশি মারতে থাকে। তখন জেং আর ফেং ভেতর থেকে আওয়াজ পাওয়ার পর ওরাও দৌড়ে সেখানে আসে। শিয়া ভূতকে অনেক মারে। তারপর শিয়া তার চুল সরিয়ে দেখে এটা অ্যানা ছিল। অ্যানা সেখানে অনেক কান্না করছিল। তখন অ্যানার কান্না দেখে শিয়ার খুব হাসি পাচ্ছিল। তারপর শিয়া কোনো রকম করে চলে যেতে চায়, আর ফেংকে বলে, তুমি যে ড্রপ করে দিয়ে আসো। তারপর শিয়া জুনিয়রের সাথে যাচ্ছিল। তখন বাহিরে গিয়ে দুজন অনেক হাসে। তখন শিয়া বলে, আমি জানতাম না যে অ্যানা এতটা সহজ সরল। তারপর জুনিয়র বাসায় চলে আসে, আর শিয়াও চলে যায়। তারপর জুনিয়র বাসায় যাওয়ার পর একদম ঘুমাতে পারছিল না। জুনিয়র চিন্তা করে যে শিয়ার সাথে আমি ভালোভাবে ঘুমিয়ে যেতাম, আর অনেক ভালো লাগতো। এখন বাসায় এসে আবার একা একা লাগছে। অন্যদিকে শিয়া ঘুমাচ্ছিল। তারপর আমরা আবার হাসপাতালে দেখি টুটু লিংজোয়ানকে পুরা খেয়াল রাখছে। এখন লিংজোয়ান হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার টিমে জয়েন করে, আর শিয়া স্বাগত জানায়। তখন শিয়া লিংজোয়ানকে বলে, তুমি ফাইনালি আবার ফিরে এসেছো। তখন লিংজোয়ান শিয়াকে বলে, তুমি যদি টুটুকে আমার সাথে না পাঠাতে তাহলে আমি আরও আগে চলে আসতাম। তখন সবাই হাসতে থাকে। তখন শিয়া বলে, আমার কাছে তোমাদের জন্য 3টা ভালো খবর আছে। প্রথম কথা, জুনিয়র টিমে আবার ফিরে এসেছে। আর দ্বিতীয়, লিংজোয়ান হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে। আর তৃতীয়, ফেং অ্যানার সাথে অনেক বেশি সময় কাটাচ্ছে ওই ভূতের জন্য। তখন সবাই হেসে ওঠে। তারপর শিয়া বলে, তোমাদের মধ্যে ইউনিটি বলতে কিছুই নেই, তাই আমি আজ তোমাদের ট্রেনিং করাবো। তার নাম পন্টিন। এই সময় তোমাদের হাত বেঁধে দেব। এই কথা শুনে সবাই বলে, কিভাবে হবে? তখন শিয়া ওদের বলে, টুটু তোমাদের হাত বেঁধে দেবে। তোমরা একে অপরের হাত খুলতে পারবে না সন্ধ্যা 7টা পর্যন্ত। তখন জুনিয়র আর লিংজোয়ানকে একসাথে বেঁধে দেওয়া হয়, কারণ ওদের মধ্যে খুব ঝগড়া হয়। আর বাকি ফেং, জেং আর শেংকে একসাথে বেঁধে দেয়।
তারপর আমরা দেখি লিংজুয়ান তার কাজে যায়। সেখানে রেস্টুরেন্টে হাত বাঁধার কারণে জুনিয়রকেও লিংজুয়ানের সাথে যেতে হয়। সেখানে সব মেয়েরা ওদের দুইজনকে দেখে পাগল হয়ে যায় আর বলে এই দুইজন অনেক হ্যান্ডসাম। সেখানে সবাই ওই দুইজনের ব্যাপারেই কথা বলছিল। সেখানে জুনিয়র অনেক বিরক্ত হয়ে যায়। তখন জুনিয়র লিংজুয়ানকে বলে তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলো। কিন্তু তখনই সেখানে লিংজুয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। তখন লিংজুয়ান ওই মেয়েদের বলে তোমরা জুনিয়রের সাথে ছবিও নিতে পারো আর অটোগ্রাফও নিতে পারো, কিন্তু বিল পে করতে হবে। এই কথা শুনে জুনিয়রের মাথা ঘুরে যায়। তখন জুনিয়র লিংজুয়ানকে বলে তুমি এগুলো কি করছো? তখন লিংজুয়ান বলে যত তাড়াতাড়ি আজ পুরো দিনের টাকা কালেক্ট হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যেতে পারবো। তখন সব মেয়েরা লাইন ধরে জুনিয়রের সাথে ছবি তুলছিল আর বিল পে করছিল। তারপর লিং তাড়াতাড়ি তার কাজ শেষ করে ফেলে, কারণ সে দিনে অনেক টাকা কামিয়ে ফেলেছে। এইদিকে আমরা দেখি ওই তিনজন একসাথে মিলেমিশে শেংয়ের ল্যাবে ছিল। তারা একটা ইঁদুরের ওপর একটা এক্সপেরিমেন্ট করছিল, কেননা শেং একজন মেডিকেল স্টুডেন্ট ছিল। এই সব দেখে সেখানে ফেং আর জেং এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাদের শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছিল। জেং আর ফেং এর অনেক বেশি বমি আসছিল। তারপর শেং এর কাজ দেখে এই দুইজনের বেশি অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আমরা সন্ধ্যায় দেখি সেখানে এখন জুনিয়রের সাথে লিংজুয়ানকে যেতে হয়েছে, কেননা সকালে জুনিয়র লিংজুয়ানের সাথে গেছিল। এখন জুনিয়র বড় একটা রেস্টুরেন্টে গেছে খাবার খেতে। তখন সেখানে লিংজুয়ান লজ্জা পাচ্ছিল, তাই লিংজুয়ানও অর্ডার করে। কিন্তু সেখানে থাকা ম্যানেজার বলে আমরা স্পেশাল রেসিপি বানাই শুধুমাত্র বিশেষ কয়েকজন মানুষের জন্য। এখন জুনিয়রকে খাবার দিতে দিয়েছে, এখন ম্যানেজার লিংজুয়ানের জন্য আনতে পারবে না। তখন লিংজুয়ান এই খাবারটা খেতে অনেক মন চাইছিল, কিন্তু তখন এইসব দেখে জুনিয়র অনেক বেশি এনজয় করছিল। তখন জুনিয়র লিংজুয়ানকে সরি বলতে বলে। তখন বেচারা লিংজুয়ান জুনিয়রকে সরি বলে জুনিয়রকে বিরক্ত করার জন্য। তারপর জুনিয়র লিংজুয়ানের জন্য খাবার অর্ডার করে। তারপর একসাথে খাবার খায় আর সবকিছু শিয়া দেখছিল। তখন শিয়া রেস্টুরেন্টের মধ্যে চলে আসে। তখন সেখানে স্টাফ বারণ করে যে এখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে যেতে পারবেন না, তাই আপনি বাহিরে চলে যান। তারপর শিয়া বাহিরে বেঞ্চের মধ্যে শুয়ে পড়ে। তখন সন্ধ্যা 7টা বেজে গেছিল, তাই দুইজন যখন বাহিরে আসে তখন তাদের হাতের বাঁধন খুলে ফেলে। তখন সেখান থেকে লিংজুয়ান চলে যায়। আর যখন জুনিয়র চলে আসছিল তখন শিয়াকে দেখে শিয়া বেঞ্চের মধ্যে শুয়ে আছে। জুনিয়র শিয়াকে ওঠায় আর শিয়ার তখন খুব ক্ষুধা লেগেছিল। সেখানে যেতে যেতে শিয়া সুইট পটেটো খায় আর জুনিয়রকে জোর করে খাওয়ায়। তখন জুনিয়র বারণ করে, কিন্তু শিয়ার জন্য খেতে হয়। পরের দিন জুনিয়র ট্রেনিংয়ে আসে না। তখন শিয়া জেংকে জিজ্ঞেস করে জুনিয়র ট্রেনিংয়ে কেন আসেনি। তারপর জেং বলে আপনি জুনিয়রকে সুইট পটেটো খাইয়েছেন, এখন বেচারার শরীর খারাপ হয়ে গেছে, এ কারণে আসতে পারেনি। এই কথা শুনে শিয়া জেংকে বলে তুমি আমাকে জুনিয়রের কাছে নিয়ে চলো। তখন জেং কোনো রকম করে আন্টির কাছ থেকে লুকিয়ে জুনিয়রের রুমে নিয়ে যায়। আর শিয়া যেয়ে দেখে জুনিয়রের অনেক শরীর খারাপ। তারপর জেং সেখান থেকে চলে যায়। শিয়া সেখানে বসে জুনিয়রের খেয়াল রাখে। তখন শিয়া জুনিয়রকে বলে ওষুধ খেয়ে নাও, কিন্তু জুনিয়র ওষুধ খাবে না। জুনিয়র বলে আমি ওষুধ নেওয়া পছন্দ করি না। এই কথা শুনে তখন শিয়ার মাথায় একটা বুদ্ধি আসে এবং বলে ঠিক আছে, আমি তোমার জন্য খারাপ থেকে কিছু ভালো বানাই। তখন শিয়া ফোনে সার্চ করে, তারপর আদা, পেঁয়াজ, এলাচ এই সব কিছু একসাথে মিলিয়ে ভালো ওষুধ বানায়। কিন্তু শিয়া সেখানে আগুন লাগিয়ে দেয়, অনেক ধোঁয়া হতে থাকে আর দুইজনেই বিরক্ত হয়ে যায়। আর সেখানে আন্টিও চলে আসে আর শিয়াকে আন্টি দেখে ফেলে আর বলে তুমি আবারও এখানে এসেছো। তখন আন্টি শিয়ার ওপর চিৎকার চেঁচামেচি করে। তখন জুনিয়রের সেখানে হাসি আসছিল। তখন জুনিয়র কোনো রকম করে বলে আমার শরীর খারাপ, তো সেই কারণে আমার বোন আমাকে দেখার জন্য এসেছে। আর এটা শুনে আন্টি চলে যায়। শিয়া কিছুক্ষণ পর এখান থেকে চলে যাবে। তারপর আমরা দেখি শিয়া জুনিয়রকে ফোন করে জিজ্ঞেস করে এখন শরীর কেমন আছে। তখন জুনিয়র বলে এখন ঠিক আছি। তখন শিয়া বলে তুমি সকালে আসবে না? তখন জুনিয়র বলে হ্যাঁ আমি আসব। তারপর আমরা চুরানকে দেখি। চুরান তার টিমকে বলে তুমি ভালো খেলতে পারো না, তাই তুমি আমার টিম থেকে চলে যেতে পারো। তখন ও বলে প্লিজ আমাকে আরেকবার চান্স দেন। অন্যদিকে আমরা জেংকে দেখি। শেং আর ফেংয়ের সাথে জিনের ক্লাসে চলে আসে। তখন স্যার বলে তুমি একদম পড়ায় মনোযোগ দিচ্ছ না।
তখন জেং বলে, স্যার, আপনি এটা কিভাবে বলতে পারলেন? দেখেন, আমার সাথে আরো দুজনকে নিয়ে এসেছি। এই কথা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করে এবং স্যারও হেসে দেয়। তারপর আমরা দেখি শিয়া সবাইকে বলে এখন একে অপরের হাত খুলে দেবে, কিন্তু একে অপরের সাথে খেলতে হবে। সেখানে জুনিয়র আর লিংজুয়ান বলে একদমই না, কেননা এই দুইজনের সাথে একদমই বনে না। তারপর রাজি হয়ে যায়। যখন জুনিয়র আর লিংজুয়ান রেস্টুরেন্টে যায়, সেখানে দুইজন সাথে মিলে খাবার খাচ্ছিল। এই সব কিছু শিয়া আর টুটু দূর থেকে লুকিয়ে দেখছিল। তখন টুটু শিয়াকে বলে, তোমার আইডিয়ার জন্য তো ওই দুইজনকে একসাথে মিলিয়ে দিয়েছে। তারপর শিয়া আর টুটু ওদের হাত খুলে দেয়, কারণ ওরা তিনজন অনেক ভালো বন্ধু হয়ে গেছিল আর জুনিয়র লিংজুয়ানের মধ্যে দূরত্ব কমে গেছে। তখন শিয়া বলে, চলো আবার ট্রেনিং শুরু করা যাক। তখন সেখানে জেং বলে, আজ ট্রেনিং করব না, আজ আমরা সুইমিং করব। তখন শিয়া বলে, সুইমিং? কিভাবে? কোথায়? এখন তো সব জায়গা বন্ধ থাকবে, কোথায় সুইমিং করব? তখন জেং বলে, আমরা সবাই জুনিয়রের বাড়িতে যাব। জুনিয়রের বাড়িতে অনেক বড় সুইমিং পুল আছে। তারপর আমরা দেখি সেখানে সবাই জুনিয়রের বাড়িতে সুইমিং পুলে এনজয় করছিল। শিয়া সাঁতার জানে না, শিয়া এমনিতেই আসে টিউব নিয়ে। তখন শিয়া কোনো রকম করে সুইমিং করার চেষ্টা করে। তখন সেখানে শেং বলে, আমি জানতাম না যে আপনি সুইমিং জানেন না। তখন শিয়া বলে, এরকম কিছুই নেই যে যেটা শিয়া জানে না। তারপর শিয়া টিউব সরিয়ে সেখানে সুইমিং করার চেষ্টা করে, কিন্তু শিয়া সেখানে ডুবে যাচ্ছিল। কিন্তু সেখানে সুইমিং পুলের মধ্যে নেমে জুনিয়র শিয়াকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে সবাই তা দেখে ইমপ্রেস হয়ে যায়, কেননা জুনিয়র সবাইকে বলেছিল সে কোনো সুইমিং জানে না। তারপর সবাই বসে চিল করছিল। আর অন্যদিকে জেং জুনিয়রকে বলে, আপনি যে শিয়াকে প্রপোজ করে দেন। তখন জুনিয়র শিয়ার জন্য কেক নিয়ে আসে আর জেং ভায়োলিন বাজাতে শুরু করে। জেং জুনিয়রকে একটা ফুলের তোড়া এনে দেয় আর এরকম করে সেখানে যায়। আর সেখানে শেং আর টুটু কথা বলছিল, আজ কেমন যেন অদ্ভুত লাগছে, আজ মনে হয় বিশেষ কিছু হতে যাচ্ছে। তখন সেখানে জুনিয়র কেক নিয়ে আসে, কিন্তু জুনিয়র সেখানে শিয়াকে কিছুই বলতে পারে না। সেখানে জুনিয়র শিয়াকে ফুল দিয়ে বলে, তুমি অনেক ভালো কোচ। এই কথা বলে জুনিয়র সেখান থেকে চলে যায়। তখন জেং বেচারা অনেক কষ্ট পায়, কেননা আবার কোনো একটা নতুন প্ল্যান তৈরি করতে হবে। তারপর জুনিয়র আর শিয়া স্কুলে আসে আর সেখানে অনেক বড় একটা বিল্ডিং এর সব সাইডে একটা বড় ছবি লাগানো ছিল। সেখানে লেখা ছিল, আই লাভ ইউ শিয়া। এইটা জুনিয়রের কাছ থেকে ছিল। তখন এই ব্যাপারে প্রিন্সিপাল জানতে পারে। তখন ওই তিনজনকে অফিসে ডাকে। সেখানে প্রিন্সিপাল বকাঝকা করছিল যে ঠিক আছে, তোমরা দুইজন ডেট করছো, কিন্তু তোমরা পুরো কলেজে এরকম কাজ কেন করছো? এটা ঠিক না। সেখানে শিয়া আর জেং দুইজনে মিলে জুনিয়রকে ফাঁসিয়ে দেয় আর বলে, আমরা তো কিছুই জানি না, সবকিছু তো জুনিয়র করেছে। তখন প্রিন্সিপাল বেচারা জুনিয়রের ওপর রাগ করে। তারপর ওরা তিনজন বাহিরে আসে। তখন জুনিয়র বলে, আমি তোমাদের জন্য এত কিছু করেছি আর তোমরা আমাকেই ফাঁসিয়ে দিলে। তখন জুনিয়র রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন শিয়া জেংকে জিজ্ঞেস করে, এসব কে করেছে? তখন জেং বলে, সবকিছু জুনিয়র করেছে। জুনিয়র চাইছিল যে কিভাবে শিয়াকে হ্যাঁ বলানো যায়। তখন শিয়া রাগ হয়ে যায়, কেননা জেং এত কিছু বলেছে আর এই বুড়া কিছুই বলতে পারছে না। তখন শিয়া রাগ করে বলে, তোমরা দুইজন পুরা কোর্টকে পরিষ্কার করবে। অন্যদিকে আমরা দেখি চুরান আবারও এই কলেজে এসেছে। তখন চুরান পুরানো দিনের কথা মনে করছে, যখন সেখানে নতুন এসেছিল। তখন চুরান সবার সামনে বলে, আমি খেলতে চাই। সবাই সেখানে চুরানকে নিয়ে মজা করছিল। সেখানে জুনিয়রও ছিল। তখন জুনিয়র বলে, চুরান তো কোনো কিছু ভুল বলেনি। আমরা সবাই ভালো করে খেললে আমাদের মধ্যে থেকে কেউ ন্যাশনালে খেলতে পারবে। তারপর আমরা দেখি ওদের ছবি স্কুলের সবাই এদের ব্যাপারে কথা বলছিল। অ্যানা আর বাকি সব মেয়ে অনেক জেলাস ফিল করছিল। তারপর রাতে শিয়া তার রুমে ছিল। তখন টুটু বলে, আমাদের কাছে কোনো টাকা নেই, সবাইকে খাবার পানি ইত্যাদি দিতে হবে, আমাদের কাছে কোনো কিছু বেঁচে নেই। তখন শিয়া চিন্তা করছিল কিভাবে টাকা কামানো যায়। পরের দিন শিয়া আর টুটু ক্লাসে শুয়েছিল। তখন টুটু জাগিয়ে তোলে। তখন শিয়া বলে, আমি চিন্তা করছিলাম কি করব। কনস্ট্রাকশনের কাজও করে নিত, কিন্তু সেখানে তো মেয়েদের নেবে না। কিন্তু এই আইডিয়া লিংজুয়ান দিয়েছিল। তারপর যখন বাহিরে যায় তখন শিয়ার একটা বুদ্ধি আসে। স্কুলে সবাইকে সাহায্য করতে শুরু করে, জিনিসপত্র উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেয়ে। ওই লোক শিয়াকে বলে, তুমি অনেক শক্তিশালী,
তখন সেখানে জুনিয়র আসে আর শিয়াকে দেখে নেয়। তখন জুনিয়র এই কাজ করা থেকে থামায় আর শিয়াকে বলে, ছোট একটা কাজ আছে, আমি করে দেব। তারপর শিয়াকে সেখান থেকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসায়। তখন শিয়া বলে, আমি নিজে প্রতিষ্ঠিত হব, কারণ আমার কাছে এত টাকা নেই। তখন জুনিয়র বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি। তখন শিয়া না বলে দেয়। জুনিয়র বলে, ঠিক আছে, আমি স্পন্সর করছি, এখন তো তুমি সাথে থাকবে। তখন শিয়া রাজি হয়ে যায়। তারপর সবার জন্য সারপ্রাইজ আনে। তখন আমরা দেখি সবার জন্য 3টা জিনিস কিনে আনে। তারা সেখানে টিমের ছবি তোলে। তারপর আমরা দেখি কলেজের বাইরে একটা ছেলে কারো জন্য অপেক্ষা করছে। তখন সব মেয়েরা বলছে যে ছেলেটা অনেক হ্যান্ডসাম। তখন আমরা দেখি সেখানে অ্যানা আসে ওই ছেলেটার সাথে দেখা করার জন্য। ওই ছেলেটার নাম লে। তারপর আমরা জানতে পারি লে অ্যানা শিয়া ছোটবেলায় বন্ধু। তখন সেখানে লে অ্যানাকে একটা চকলেট বক্স দেয়। আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম তোমার সাথে দেখা করে যাই। তখন অ্যানা বলে, জুনিয়র আমাকে একটুও সময় দেয় না, দিনরাত শুধু বাস্কেটবল কোর্টে থাকে, তুমি বলো আমি কি করব। তখন লে অ্যানাকে একটা আইডিয়া দেয়, তুমি সেলিব্রিটি হয়ে যাও। এবার এই আইডিয়া নিয়ে সেখানে চলে আসে। তখন সেখানে অ্যানা শিয়া আর জুনিয়রকে বলে, আমি সেলিব্রিটি হতে চাই, এটা শুধু টিমের জন্য, আমরা সবাইকে শেয়ার করব, প্লিজ আমাকে নাও। তখন সেখানে জুনিয়র না বলে দেয়, কিন্তু শিয়া রাজি হয়ে যায়। আর সেখানে অনেক মেয়েরা চলে আসে। আর অ্যানা সব সময় ছবি তুলে পোস্ট করত, তাই সবাই জেনে যায় যে জুনিয়র সেখানে প্র্যাকটিস করছে। সবাই সেখানে চলে আসে আর সেখানে শিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি জুনিয়র নিজের বাড়িতে ছিল। তখন জেং চিৎকার করে বলে, তুমি বোকা একটা ছেলে, আমি এত কষ্ট করে এত ভালো প্রপোজাল অ্যারেঞ্জ করেছি, তুমি সব কিছু খারাপ করে দিয়েছো। তখন সেখানে জুনিয়রের ফোনে লেয়ের ফোন আসে। তখন জুনিয়র লেয়ের সাথে কথা বলছিল। তখন জুনিয়র লেকে বলে, তুমি অ্যানাকে এইরকম বাজে আইডিয়া দিয়েছো, অ্যানা যেন সেলিব্রিটি হয়ে যায়। তখন লে হেসে বলে, তুমি তো জানো আমি এমনটা করতে পারি না। তখন জুনিয়র বলে, এখানে এত মেয়েরা আসছে যে আমি প্র্যাকটিস করতে পারছি না। তখন লে বলে, তাহলে তুমি আমার এখানে চলে আসো। তারপর টিম নিয়ে লের বাড়িতে চলে যায়। সবাই সেখানে কোর্ট দেখে অনেক খুশি হয়। তখন সিং বলে, আমার মনে হয় এখানে আগে থেকে কেউ বাস্কেটবল প্র্যাকটিস করত, তাহলে কোনো ভালো প্লেয়ার হবে। তখন জুনিয়র সিংকে বলে, হ্যাঁ লে অনেক ভালো প্লেয়ার, সেনহোয়া টিমের জন্য আগে খেলতো, কিন্তু এখন আর খেলে না। তারপর সবাই প্র্যাকটিস করা শুরু করলো। তখন শিয়া সবাইকে বোঝায় কিভাবে করতে হবে। তখন সেখানে লে আসে আর সবার জন্য ফলের জুস নিয়ে আসে। সবাই ক্লান্ত ছিল। লে সবার প্রথমে টুটুকে ড্রিঙ্ক দিচ্ছিল, কিন্তু তখন লিংজোয়ান নিয়ে যায় আর লিংজোয়ান বলে, তোমার টুটুকে দেওয়ার দরকার নেই। তারপর লে হেসে শিয়াকে দেয় আর শিয়া নিয়ে নেয়। তখন শিয়া লেকে নিজের পরিচয় দেয় যে শিয়া এই টিমের কোচ। তখন লে অবাক হয়ে যায়। তখন লে হেসে বলে, আচ্ছা তুমি সেই মেয়ে। তখন জুনিয়র কোনো রকম করে লেকে চুপ করানোর চেষ্টা করে। তখন লে বলে, আমি সব কাহিনী জানি, তোমাদের দেখা হয়েছে কিভাবে। তখন জুনিয়র সেখান থেকে লেকে নিয়ে যায়। সন্ধ্যায় সবাই ডিনার করছিল। তখন টুটু অন্য একটা খাবার খেতে চাইছিল, কিন্তু টুটু লজ্জা পাচ্ছিল, কেননা কেউ ওই খাবারটা নিচ্ছিল না। তখন জুনিয়র বুঝতে পেরে সব টুটুকে দিয়ে দেয় আর সবাই এইসব দেখছিল। তারপর আমরা অ্যানাকে দেখি। অ্যানা বাস্কেট কোর্টের মধ্যে কাউকে দেখে না। তখন লের সাথে কথা বলে, সবাই যেন কোথায় চলে গেছে। তখন লে বলে, সবাই আমার বাড়িতে আছে। এখন অ্যানা এই কথা শুনে তাড়াতাড়ি সেখানে যাওয়ার চিন্তা করে। পরের দিন আমরা দেখি শিয়া সকাল সকাল সবাইকে ঘুম থেকে ওঠাচ্ছিল। তখন শেংও সেখানে ছিল। শেং দেখে শিয়ার হাতে ঠান্ডা ছিল। সবাই তখন ঘুমাচ্ছিল। তখন শেং আগেই ঘুম থেকে উঠেছে। তখন সেখানে লিংজোয়ানও চলে আসে আর শিয়া লিংজোয়ানকে ধমক দিয়ে বলে, তোমার জন্য প্র্যাকটিসের দেরি হচ্ছে। আর সেখানে এসব দেখে অ্যানা হাসছিল। তারপর আমরা দেখি সেখানে শিয়া জুনিয়রের রুমে যায়। তখন জুনিয়র চেঞ্জ করছিল। তখন শিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর অ্যানা লেকে বলে, সবাই প্র্যাকটিসের জন্য চলে গেছে, তুমিও চলো। তখন লে বলে, আমি কেন যাব, আমি তো খেলছি না, ওরা সবাই প্র্যাকটিস করছে, ওদের করতে দাও।
তখন অ্যানা বলে, তুমি তো আমাকে সাহায্য করবে বলেছিলে, আমি জুনিয়রের কাছে যেতে চাই। তারপর অ্যানা আর লে সেখান থেকে অনেক ভালো খাবার নিয়ে চলে যায়। সবাই প্র্যাকটিসের পর খাবার খাওয়ার জন্য বসে পড়ে। সেখানে কেক এবং ভালো ভালো খাবার দেখে। তখন শিয়া সেখানে কেক খাচ্ছিল। তখন জুনিয়র বলে, কে যেন বলেছে কেক খায় না। তখন শিয়া বলে, আমি তোমাদের কোচ, প্লেয়ারদের বেছে খেতে হয়, কোচকে বেছে খেতে হয় না। এরপর জুনিয়র জন্য অ্যানা কেক নিয়ে এসেছে। জুনিয়র বলে, কেক দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি খেতে পারবো না। কিন্তু অ্যানা বারবার জুনিয়রকে খাওয়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু জুনিয়র বলে, আমার অনেক কাজ আছে, যেতে হবে। এই বলে জুনিয়র সেখান থেকে চলে যায়। তারপর জুনিয়রের সাথে অ্যানাও বাহিরে যায়। তখন জুনিয়র অ্যানাকে বলে, তুমি এসব জিনিস কেন করছো? তখন বলে, হয়তো তোমার ওই খাবার পছন্দ হয় নাই, কিন্তু পরের বার আমি তোমার জন্য তোমার পছন্দ খাবার সব কিছু ভালো ভালো বানাবো। তখন জুনিয়র অ্যানাকে বলে, এই রকম কোনো ব্যাপার না, আমরা এখানে প্র্যাকটিসের জন্য এসেছি, তুমি এখান থেকে চলে যাও। আর আমি তোমাকে পছন্দ করি না, তোমার এই বিষয়গুলো বুঝতে হবে। তারপর আমরা দেখি জুনিয়র বাহিরে দাঁড়িয়েছিল। তখন লে আসে। তখন জুনিয়র লেকে বলে, আমি অ্যানাকে পছন্দ করি না, তার চাইতে ভালো তুমি অ্যানাকে পছন্দ করো। তখন দুজনে হাসতে শুরু করে। আর এখানেই লাভ অফ সামার নাইট এই ড্রামার পার্ট 6 শেষ হয়ে যায়। তো এই ড্রামাটির পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।